session is adjourned. ম্যাডাম মৃণালিনী, আপনি কেসটা ছেড়ে দিলেন? বিজয় বাবা কেসটা লড়তে চায় না। এর কারণ হিসেবে আপনার কি মনে হয়? আমার কিছু মনে হয় ওদের কি চাপ দেওয়া হয়েছে? ওরা কি ভয় পাচ্ছে? ওরা কি কোনো প্রলোভন? প্লিজ আস্ক দেম, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আসামি পক্ষে লয়ার মিস্টার ভট্টাচার্য তো আপনার হাজবেন্ড। এক্স 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 আচ্ছা, উনি কি আপনার সাথে কোনো রকম সেটেলমেন্ট? হাউ ডেয়ার ইউ! সরকার পক্ষ থেকে কেসটা তো চলবে, কিন্তু সবাই মনে করছে কেসটা দুর্বল হয়ে যাবে। আপনি কি বলবেন? কিছু না। আইনজীবীর পরিচয় ছাড়াও আপনি একজন অ্যাক্টিভিস্ট। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে বিজয়ের জাস্টিস পাওয়া উচিত? আপনি কি করে এই কেস থেকে? আচ্ছা, আপনি কি লড়াইয়ের ময়দান থেকে ব্যক্তিগত সম্পর্ককে? প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। আমি খুব ক্লান্ত, আমি বাড়ি যাব। দুর্গা রে, দুর্গা। মেয়েটা খুব ভুল করেছে, শক্ত পাথর। মানুষ ছিল নরম, এতে ছড়িয়ে দিলে পারে। অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়। পাথর কেটে পথ বানায়, তাই হয়েছে ব্যর্থ। মাথায় ক্যারা, ওদের ফেরা যতই থাক রক্ত। নিজের গলা দু হাতে টিপে বরণ করা মৃত্যু। ছেলেটা খুব ভুল করেছে, শক্ত পাথর ভেঙে। মানুষ ছিল নরম, এতে ছড়িয়ে দিলে পারত। পথের অনেক, পথে জানে, মনের কথা মন। মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। না, আমি কোনো ইন্টারভিউ দেব না। আমার কিছু বলার নেই। আপনাদের বিজয়া আমার কেউ হয় না। হ্যালো হ্যালো, শুনুন না, আমি ইন্টারভিউটা দেব না। ঠিক ইন্টারভিউ নয়, আপনাদের প্রশ্ন অনুযায়ী আমি কোনো উত্তর দেব না। আমি একটা গল্প বলব, মৃণালের গল্প, দুর্গার গল্প, সরি বিজয়ার গল্প। একটা চিঠি বলতে পারে, আমার স্বীকারোক্তি। আমি একটা অডিও করে পাঠাচ্ছি, আপত্তি থাকলে নেই। Well then, thank you. প্রভু আমার, প্রিয় আমার, শুনছো? তোমাকেই বলছি। আচ্ছা, প্রথম দিকের মতো করে তোমাকে যদি আমি একটা চিঠি
স্ত্রীর পত্র, না সরি, ডিভোর্সি স্ত্রীর হি পত্র। তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল পৃথিবীর সবচেয়ে একটা আনরোম্যান্টিক জায়গায়। তখন আমরা দুজনেই কালো কোট পরে যুযুধান প্রতিদ্বন্দ্বী। মাই লর্ড, আমার লার্নেড ফ্রেন্ড নারীর অধিকারের কথা বলছে, কিন্তু পুরুষের মর্যাদায় কি কোনো মূল্য নেই? আমার ক্লায়েন্টকে প্রতি মুহূর্তে যে অপমানটা সহ্য করতে হচ্ছে, তার সন্তানদের সামনে, আত্মীয় পরিজনদের সামনে, সমাজের সামনে, একান্তে, এতে করে যে উনি এতদিনে সুইসাইড কমিট করেননি, এটা একটা যথেষ্ট। মাই লর্ড, আমার হাম্বল রিকোয়েস্ট টু ইউ, আমার ক্লায়েন্টের মুখের দিকে তাকিয়ে অন্তত তাকে একটা সম্মানসূচক জীবন বেছে নিতে দিন। হাততালি কে দিল? দিলেন বিখ্যাত অ্যাডভোকেট গঙ্গাপ্রসাদ ভট্টাচার্য। বিলেত ফেরত বার এক ল, যার নামে পিপি ডিফেন্স, এমনকি জাজেরাও এক ঘটি জল বেশি। তোমাকে হারিয়েও তাই তোমাকে পেলাম। মানে তোমার বিখ্যাত পিতা সাধারণ গড়ের আমার মতো একটা মুখরা মেয়েকে ঠাঁই দিলেন তার বিখ্যাত পরিবার। কেন? কেন? হয়তো তার ল ফার্মের উত্তরাধিকারীদের উপর সেরকম ভরসা ছিল না। হয়তো আমার সওয়াল জবাব শুনে মনে করেছিলেন ভট্টাচার্য ল ফার্মের আমি হব যোগ্য উত্তরসূরি। হয়তো 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 বাবা বলেছিল, এত বড় বাড়ি, আমরা খুব সাধারণ। না 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 চাটুর্যে মশাই, আপনার মেয়ে কখনোই সাধারণ নয়। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, মৃণালিনী আমাদের পরিবারে গিয়ে রানীর মতোই। তোর মত আছে তো? এত বড় অ্যাডভোকেটের কাছ থেকে শিখতে পারবো, তাই আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম। তোমায় সাজাবো যতনে কুসুম রতনে, তোমায় সাজাবো যতনে কুসুম রতনে, কেউরে কুমকুমে কুমকুম চন্দনে সাজাবো তোমায়। খুব 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 ঘটা করে বিয়ে হলো আমাদের। কত শাড়ি, কত গয়না, কত আলো। এই মধ্যবিত্ত উকিলের চোখে লেগেছিল ঘোর স্বপ্নের ঘোর। রানী হতে কার না ভালো লাগে বলো? কিন্তু তখন তো বুঝিনি ওই গহনাগুলো ছিল আসলে পাখি বাঁধার শিকড়। গিয়ে ঢুকেছিলাম সোনায় গড়া মস্ত খাঁচা। क्या जगह है दोस्तों, ये कौन सा दयाल है, ये कौन सा दयाल है, ये क्या जगह है दो। एकी এত জোরে হিন্দি গান করছে কে? বড় বাড়ি, এখানে এত জোরে হাসতে নেই। বড় বাড়ি, বড় খাঁচা। আমি আবার কবে অফিসে যাব? আবার কবে কালো কোট পরবো? দাঁড়া, যাবে তো?
আগে বিয়ের জল গায়ে পড়ুন। ইস, এই লাল বেনারসিতে তোমাকে কি সেক্সি লাগছে। এই, কাছে এসো না একবার। বাবা বাবা, আমি আবার কবে পড়তে যাব? আমার এতদিনের প্র্যাকটিস ছিল। ভরচাষ বাড়ির বউ পড়তে যাবে? তাহলে তাহলে আমি কেন? আমি তখন বুঝি ওরা আসলে উকিলের জিন চেয়েছিলেন। উকিলের গর্ভে আরেক উকিল, উকিলের সন্তান। ওরা আসলে ঘটা করে উকিল গর্ভ কিনতে চেয়েছিল। কিন্তু আমি পড়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। হ্যালো দিদি ভাই, দিদি ভাই, তোর ওই ফোনটা নট রিচেবল বলছে কেন? আমি সবার নিচে বাইরে চলে যেতে চাই, অনেক বাইরে। বোকার মতো কথা বলিস না দিদি ভাই, তুই এই কেসটা থেকে সরে এলি কেন? আমি তো সরিনি, আমাকে সরিয়ে দুঃখটার বাবা মা চায় না। দিদি ভাই, বোকা বোকা কথা বলিস না। ওদেরকে টাকা দেওয়া হয়েছে, মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। শোন দিদি ভাই, সরকার পক্ষ কিন্তু এই কেসটাকে লাইভ করে দিতে পারে। আমরা যদি তুই আমার ইন্সপিরেশন। আমি তোকে দেখে রাজনীতি করার সাহস পাই, আর তুই যদি ভাই ভাই আমার মাথাটা খুব ধরেছে, আর একটা কাজও করছি। আমি কাল কথা বলি। আমার ভাই স্বরূপ মাসির ছেলে, ছোটবেলা থেকে আমার খুব দেওয়া, সারাক্ষণ আমার গায়ের সঙ্গে লেপটে থাকতো। ওই ঝাঁঝা দুপুরে পাশের বাড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি করে লঙ্কা আর কাসুন্দি মেখে খাওয়া। তারপর রবীন্দ্র জয়ন্তী, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, সবে তিনি দিদি ভাই। পাড়ার সবাই আমাদের দেখে বলতো অপদুগ্গা। দিদি ভাই, দিদি ভাই, এই কবিতাটা আমাকে একটু বুঝিয়ে দিবি? দিদি ভাই, দিদি ভাই, এই গানটা আমাকে একটু তুলিয়ে দে না। দিদি ভাই, দিদি ভাই। আর আমিও ভাই অন্তপ্রাণ। এই ভাই, ভাই, কি করছিস? এই লুকোবি না, লুকোবি না, দেখা আমাকে, দেখা আমাকে, দেখা। কি রে রেপু? সেই বাম ঘেঁষা শরতের জন্যই আমার আবার কালো কুপ্পন। মাই লর্ড, আমার ক্লায়েন্ট মাওবাদী নয়, প্রতিবাদী। সে সমাজের অসুখ সারাতে চায়। একটা সামান্য ফেসবুক পোস্ট দেখে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হলো। কিন্তু কেন? রাষ্ট্র কি এতটাই ভঙ্গুর, এতটাই ঠুনকো আমাদের গণতন্ত্র? না, একটা মাওবাদীর জন্য তুমি আমাদের পরিবারের সম্মানটা কোথায় গেল? ও আমার ভাই, ও আমার জানা ছিল না। জানলে বিয়ে করতাম না। হার হাবাতে পরিবার। ডোন্ট ক্রস ইউর লিমিট সুব্রত, ইউ আর ক্রসিং ইট মৃণাল। তুমি ভুলে যেও না, এটা তোমার এজলাস নয়। হ্যাঁ জানি তো, সেই জন্যই তো এখানে আইনের কোনো শাসন নেই। মানবাধিকার শব্দটা এখানে অপরাধ। তাহলে থাকছো কেন? ভাবছি তোমাকে থাকছিলাম, আর থাকবো না। ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু যা হলো না, হঠাৎ মাথাটা ঘুরে গেল, জ্ঞান হারালাম। সে এসেছিল নিঃশব্দ জল। আমি মা হলাম। তখন আমার
সে কি আদর কি যত্ন, তুমি তো ক্ষমাটা মা চেয়ে একেবারে একাকার। আরে এই মালতী, বৌমার জন্য দুধ গরমটা করতে বলেছিলাম, করেছিস? বাবা রে বাবা, আরে বৌমাকে ফল দাও। আরে বৌমাকে দুধটা দিয়েছো? দূর বাবা কিছুতে। আরে 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 বৌমা সাবধানে, কোনো হুটোপাটা করো না। শোনো, ভালো ভালো কথা ভাববে, ঠাকুরের নাম গান করবে, তবেই তো দেখবে ঘর আলো করে আসবে আমার নাতি, বংশের কুলপ্রদীপ। আর যদি নাতনি হয়, প্রদীপ কি নিভে যাবে মা? ছি 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 ছি। কেন বলো এসব অলক্ষণে কথাবার্তা? শোনো, কাল বাড়িতে যজ্ঞ, যজ্ঞ, পুত্র কামনায় যজ্ঞ, নারী মেঘ যজ্ঞ। তুমি সোনোগ্রাফি করে নিশ্চিন্ত হতে চেয়েছিলে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আসছে সে আমারই অংশ, আনন্দ স্বরূপিণী মা। আরে গো মা, কোলে লই, গলায় গাঁথিয়া জুই। আরে গো মা, কোলে লই, গলায় গাঁথিয়া জুই। এত হতাশা, অবজ্ঞা, অপমান সইতে না পেরে চলে গেল। চলে গেল না ফেরার দেশে। হায় গো ও মা, কোলে লই, গলায় গাঁথিয়া জুই। হায়, বলে গেল আর ফিরবে না। আমাকেও মুক্ত করে দিয়ে গেল, মুক্ত করে দিয়ে গেল মাতৃদায় থেকে। ডাক্তার বললেন মন শব্দ করুন না, আপনি আর কোনোদিন মা হতে গো ও মা, কোলে লই, গলায় গাঁথিয়া জুই। হায় গো তোমার বাড়ির বাকি লোকেরা আমাকে প্রায় বাদের খাতায় রেখে অবজ্ঞা, সীমাহীন অবজ্ঞা। ওই ওই বারান্দার কোণে যুগ যুগ ধরে পড়ে থাকা ভাঙা চেয়ারগুলো যেমন, যাকে ফেলে দেওয়াও যায় না, ঘরে তোলাও যায় না। হায় গো মা, কোলে লই, গলায় গাঁথিয়া
বুঝছো মৃণাল? এভাবে চললে তো শরীরটা ভেঙে যাবে। তোমার মুখে ওইটুকু মানবিকতার কথা শুনে বিশ্বাস করো আমার তুচ্ছ তবু মনে হয়েছিল এইটুকু বেঁচে থাকতে থাকতে চলে যাওয়া ভালো। আবার ব্যাগ গুছালাম, হঠাৎ আঁচলে একটা কুচি হাত টেনে ধরলো আঁচলটা। আমার একটা গল্প বলো না। আমি আমি গল্প জানি না, সব গল্প ভুলে গেছি। তোমার মার কাছে যাও। আমার মা নাই, মরে গেছে। কি নাম? দুর্গা। আই গো মা কোলে লই, গলায় কাঁদিয়া জুই। আই গো মা। মানদা মাসি আমাদের বাড়িতে যে কবে, সরি, তোমাদের বাড়িতে যে কবে থেকে রয়ে গেছেন কেউ জানে না। সেই মানদা মাসির গ্রাম সম্পর্কে বল, যাকে মেয়ে হয়েছে বলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ডেঙ্গুতে মারা গেছে। তাই মাসি ওকে আর এখানে নিয়ে, এত বড় বাড়ি, কত কুকুর বেড়াল তো অন্ন পায়, ওরও জুটে যাবে সেরকম উচ্ছিষ্ট। ভাবো তো, সালটা 2002। মানদা মাসি বলল, কি গ্রামের বাড়ি, কি শিক্ষিত বড় বাড়ি, গপ্পটা এক, পেটে মাইয়া ধরলা কি গেলা। দুধের গায়েরও যেটুকুন সম্মান আছে, তোমারটা কানা করিও নাই। মাইয়ার দুধে তো পয়সা নাই, আছে হ্যাঁ অন্য বাজারে। ভাবো তো, আমিও তো একটা শিক্ষিত স্বাধীন চেতা আইনজীবী, আমি তো চেয়েছিলাম এই বাড়িটা ছেড়ে চলে যেতে, কিন্তু কচি গলাটা, আমার ভেতরটা কেমন, আমার মনটা উঠলে উঠলো। ওকে 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 জড়িয়ে ধরলাম। আমার মধ্যেও যে এতটা মা ছিল বুঝিনি তো আগে। আচ্ছা আচ্ছা, এই যে স্নেহ আবেগ, এগুলোই আমাদের বাঁধে না? এই যে মা, মামুন, মায়া, এগুলো সবই কি ওই পুরুষতান্ত্রিকতার ফসল? শোনো না, শোনো না, আচ্ছা আচ্ছা, দুর্গাকে আমরা যদি নিই, মানে মানে ডাক্তার তো বলেই দিয়েছেন আমার কোনোদিন মেয়ে মানে সন্তান হবে না। ছিবড়ে কোন অজাত পূজাতের মেয়েকে ঘরে তুলবো, লোকে কি বলবে? ভুলে যেও না আমরা শিমলের ভট্টাচ বংশ। যা খুশি ওরা বলে বলুক, লোকের কথায় কি আসে যায়। যা খুশি ওরা বলে বলুক। গাইতে পারতাম, গাইনি। দুঃখাকেও ছাড়ি, দুঃখ আমার। আমি অফিসিয়াল না হলেও ওকে আমি মেয়ে বলে মেনে নিলাম। রয়ে গেলাম তোমাদের এই বাড়িতে। রে টুকটা, তুই রান্না করে কেন? মানদা মাসি বললো
একটু চপ এক থাপ্পড় মারবো। যা নিজের ঘরে যা, কাল না তোর পরীক্ষা। যা, আমি গিয়ে পড়া ধরবো, যা। আর মানদা মাসি, তোমাকে কতবার বলেছে তুমি এই ঘর কন্যার কাজে ওকে ডাকবে না। না, আমি বাড়াবাড়ি করছি না। আচ্ছা, তোমাদের বংশের এই রেপুটেশন রক্ষার জন্য আমি তো রয়েই গেলাম তোমাদের বাড়িতে। দুর্গাকে আমাকে দাও, দুর্গা আমার। আমি শোন মা, তোকে অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে। কিন্তু বড় হতে গেলে তো রান্নাটাও শিখতে হবে মামনি। শোনো, মেয়ের কথা শোনো, আরেকটা আমার কাছে আর আই গো মা, ভুলে এলো গলায় গাথিয়া একটু একটু করে পল্লবিত হলো লোকটা। ওই পাশের মাচায় ওই লতা যেমন আমাকে আঁকড়ে ধরে ওর সব গালপালা। একদিন ছুটতে ছুটতে এলো, মামনি মামনি, রক্ত রক্ত। মান্দাবাসী মুচকি এসে বলল, মাইয়া বড় হয়েছে, এইবার একখান ভালো পাত্র দেখে ওর খবরদার, খবরদার ওর সঙ্গে ইয়ার্কি মেরেও এভাবে কোনো কথা বলবে না। কোনো ভয় নেই, আমি তো আছি। শোন, এটা একটা নিছকই শারীরবৃত্তীয় প্রক্রিয়া, একে বলে মেনস্ট্রুয়েশন। একটা সময়তে শরীরে নির্দিষ্ট কিছু পরিবর্তন আসে, বায়োলজিক্যাল চেঞ্জেস। এভাবেই তো গড়ে ওঠে আমাদের দুনিয়াটা। আমার ঘড়ি, আমার সময়, আমার মতোই চলছে। আলোক ঝাড়ে মুহূর্তেরা অনেক গল্প বলছে। কি হাল করেছিস রে চুলটা, একটু তেল তো লাগাতে পারিস। আরে হ্যাঁ রে মেয়ে, এখন তো ক্লাস 10, দেখতেও সুন্দর হয়েছে। কেউ চিঠি তুলে দেয়নি এই বয়ফ্রেন্ডটা? মামনিকে কিন্তু লুকোসনি। মামনি, কেন বলো এসব পুরুষতান্ত্রিকতার কথা? তোমার মুখে মানায়। কি রে দুর্গা, তুই তো একেবারে তোর এই শরৎ মামুর মতো কথা বলছিস। আরে দুদিনের আলাপে একেবারে চেলা হলে গেলে। দেখিস বাপু, এই বাড়ির লোকজনেরা তোকে আবার মাও বাড়ি না খাওয়ায়। মামনি, শরৎ মামু স্পষ্ট কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়। মানুষের কথা বললে তাকে তকমা দিয়ে দিতে হবে। চাকরি বাবা, অনেকদিন তো গান শোনাও না, এটা শোনাও না রবি ঠাকুরের গান। দূর বাবা, এখন আমার গান শোনানোর সময় নেই। আর সে গলাকে আচ্ছা আচ্ছা বাবা, রাগ করতে হবে না, শোনাচ্ছি। এই যে বিপুলে ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করলো দুর্গা, 82% পেল। তার জন্য ব্যাপার, জয়েন্টেও র্যাঙ্ক করলো 2500। তারপর বিএ পাশ করে এমইতে ভর্তি হলো দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। এখানেই তো ভর্তি হতে পারতিস, বাড়ি থেকে যাতায়াত করতে পারতিস। মামনি, একটু কোল ছাড়া করতে শেখো, একটু বাইরের আকাশটা উড়ে দেখি। দিনে 4 বার করে ফোন করতাম, কখনো ব্যস্ত থাকলে ফোনটা কেটে দিত, আর তখনই মনের ভেতরটা ছ্যাঁক করে উঠতো। হ্যাঁ রে, তখন ফোনটা কেটে দিলি কেন? ক্লাস চলছিল মামনি। এই 5টার পরে আবার কিসের ক্লাস রে? মামনি, এটা স্কুল নয় গো, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। আমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়ে একদম দেশ উদ্ধার করবে, আর যদি
দেশের মুখ উজ্জ্বল করি। একদম একদম বিদেশের কথা বলবি না। শোন, তুই যেখানেই পড়াশোনা কর, তুই চাকরি এখানেই। অপেক্ষা করতাম মাসের শেষ শুক্রবারের জন্য। একদিন দেখি মেয়েটা মুখ গোমড়া করে বসে আছে। আরে কি হয়েছে? কিছু না, পড়াশোনার চাপ। এই শোন, আমাকে একদম কিছু লুকোবি না। হ্যাঁ, আমি সব বুঝতে পারি, আমি তোর হৃদস্পন্দনটুকুও বুঝতে পারি। বল কি হয়েছে বল। একটা ছেলে প্রপোজ করেছে? ও তাই বলো? সেই জন্যই আমার মেয়ের মুখখানে এরকম হাড়িপানা হয়ে রয়েছে। এই সুন্দর সুন্দর ক্লাস নে সম্বন্ধ করে। উফ মামুনি, সবকিছু নিয়ে এত হাসি চলে না। একটা একটা নেতার ছেলে কদিন ধরে খুব ডিস্টার্ব করছে। কলেজে কি করতে আসে কে জানে, মাথা লাফাঙ্গা। হ্যাঁ রে, আমি আমি যাবো, কথা বলবো না, এখনই যাওয়ার দরকার নেই। আমি আমি সামলে নিতে পারবো। ব্যাপারটা অত সহজ থাকতো না। সেই নেতা একেবারে সরাসরি হাজির আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলে তো আমার পাগল হয়েছে, খায় না, ঘুমায় না, খালি দুগ্গা দুগ্গা করে। ব্যবস্থা করে। তুমি তো একেবারে রাজি, আপদ বিদায় হবে। আমি মুখের উপরে না করে দিলাম। আগে পাশ করুক, চাকরির বাপ। আরে পাস তো বিয়ের পরেও করতে পারবে। ওর মত নেই, ওর মত। আপনি বললেই তো শেষ। আমি তো বললাম কথা এখানেই শেষ। হ্যাঁ, শেষ নাহি যাক, শেষ কথা কে বলবে। হ্যাঁ, প্রয়োজনে এই নেতারা রবীন্দ্রনাথ কোট করে থাকে, উনিও করবেন। কিন্তু ব্যাপারটা যে উনি সিরিয়াসলি বলেছেন সেটা বুঝলাম পরে। মামুনি, মামুনি, ওরা ওরা হুমকি দিচ্ছে, বলছে বিয়েতে রাজি না হলে নাকি দেখে নেবে। তুই তুই থানায় গিয়েছিলিস? কি শুধু জিডি করেছে, এফআইআর নেয়নি? আচ্ছা শোন, শোন, একটা কাজ করবি, শরৎ তোকে কালকে গিয়ে নিয়ে আসবে, তুই শুধু বেরোবি না। অ্যাডভোকেট মৃণালিনী বলছেন। হ্যালো, শুনুন, আমি লালবাজার থেকে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বলছি। হ্যাঁ দেখুন, আমি আপনাকে চিনি, সেজন্যই বলছি। আপনার নামে একটা কমপ্লেন জমা পড়েছে জনেন্দ্র মাধব দাস, চাঁদপুরে। হ্যাঁ, বলছে নাকি আপনি তার মেয়ে দুর্গাকে জোর করে আটকে রেখেছেন, বিয়ে করতে দিচ্ছেন না। কেসটা কি ম্যাডাম? দেখুন, আমি জানি আপনি একজন রিনাউন্ড অ্যাডভোকেট, সেই জন্যই বলছি। আমি এটা কিন্তু এদিকে এমএলএ দত্তবাবু ফোন করেছিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা আমি বুঝতে পেরেছি শিকড়টা কত দূর ছড়িয়েছে আর কতটা তার বিস্তৃতি। তুমি বললে এসবের মধ্যে জড়িয়েও নামলে না, জড়িয়ে তো পড়েইছি। আরে ওদের ওদের অনেক অনেক লম্বা হাত। একটা পরের মেয়ের জন্য, পরের মেয়ে। হ্যালো মামনি, মামনি, ওরা হস্টেলের চারপাশ ঘিরে ধরেছে। আচ্ছা শোন, চিন্তা করিস না, শোন আমার কথা শুনতে, একটু হোল্ড করে থাক। হ্যাঁ, একটু হোল্ড কর।
দুর্গাপুর থানা। শুনুন এক্ষুনি একবার ইঞ্জিনিয়ারিং হস্টেলে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হস্টেল সুপার, হ্যাঁ শুনুন, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ শরৎ, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, লালবাজার থানা, হ্যালো 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 হ্যালো, তুই আছিস? আচ্ছা শোন না, আমি সকালের মধ্যে পৌঁছচ্ছি, পুলিশও এসে যাবে। তুই শুধু একটা ঘরের মধ্যে পালাতে পারবি, তোর রুমমেটে তোর সঙ্গে থাকবে, কিন্তু যদি দেখে ফেলে পাম্প হাউসের পিছন দিয়ে, ও ফোনটা বন্ধ রাখলে আমি খবর পাবো কি করে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পুলিশ ফোন দেবে, ঠিক আছে। মা শোন শোন, তুই যেখানেই পৌঁছবি আমাকে কিন্তু একটা মেসেজ করিস। হ্যাঁ, সেদিন সারা রাত আর ওকে ফোনে পাই। পরদিন পৌঁছলাম, গিয়ে দেখি দুঃখার কোনো ট্রেস নেই। ও রুমমেট বললো শেষ পর্যন্ত ও নাকি বেরোতে পারেনি, দুঃখ একাই। তাহলে আর কি হতে পারে? তুলে নিয়ে গেছে। এই সময় শরৎটাকেও পাবো না। কি করবো, কি করি এখন, কি করবো? ওই নেতার ছেলে নামে এফআইআর করলাম, কিন্তু শুনলাম সে নাকি গত 3 দিন ধরে বিদেশে। হাইকোর্টে আমি সিবিআই এর জন্য রিট পিটিশন করলাম। মাই লর্ড, এটা কিডন্যাপ। আর 4 দিন হয়ে গেল ভিকটিমের কোনো ট্রেস নেই। অবজেকশন মাই লর্ড, ভিকটিম বলা হচ্ছে কেন? এমনও তো হতে পারে মেয়েটি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে। তুমি মাথাটা হঠাৎ টলে গেল। তুমি শেষ পর্যন্ত ভয়ের কাছে, লোভের কাছে বিক্রি হয়ে গেলে। ওই মেয়েটা না তোমাকে জেঠু বলতো, তুমি পারলে ওর হত্যাকারীদের হয়ে সওয়াল করতে। এত অপমান সইতে সবার পরেও আমি তোমাদের বাড়িতে রয়ে গিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য। এতটুকু হলেও তো মনুষ্যত্ব ছিল তোমার মধ্যে, কিন্তু আজ আর নেই। বাড়ি ছাড়ো, কেস নাও। ওরা একের পর এক সাক্ষী জোগাড় করে প্রমাণ করার চেষ্টা করলো যে দুর্গার অন্য কোনো সম্পর্ক ছিল। ওর লম্পট বাবাও সেই একই কথা বলল। মাই লর্ড, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে পেটে ধরি, আমি ওর মা। ওর প্রথম ঋতুচক্র থেকে শুরু করে ওর প্র্যাকটিক্যাল খাতার প্রতিটা ডায়াগ্রাম, ওর প্রতিটা বন্ধুর নাম, ফোন নাম্বার আমার মুখস্থ। এমনকি আমাকে না বলে হারিয়ে যাওয়ার আগেও শেষ করতো আমাকে। অবজেকশন লর্ডশিপ, এটা নাট্যশালা নয়, কোর্টরুম। আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়েছে। ফ্যাক্টকে উনি স্বীকার করছেন না। ফ্যাক্ট 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 মাই ফুট। হাইকোর্ট সিআইডি দিল। 5 দিন পর সাঁতরাগাছির লাইনের ধারে একটা ব্যাটের মধ্যে পাওয়া গেল
দুগ্গার পোড়া সালোয়ার, জুতো, পোড়া চুল, ওর বাবার সাথে দিয়ে দিয়েও ম্যাচ করে গেল। আরে ওর একটা সুইসাইড নোট, যাতে লেখা আমার মৃত্যুর জন্য কেউ পড়াশোনার চাপ এটসেট্রা এটসেট্রা। হাতের লেখাটা ওরই, কিন্তু বডিটা পাওয়া গেল না। তো শিয়াল শকুনে ওর বাবা নতুন মা বলল, আমরা জানতাম আমার মেয়ে ভুল ছেলেকে ভালোবেসেছে, আমরা এই তদন্ত আর চাই না। আমার মেয়ের নতুন নাম হলো বিজয়া। গোটা দুনিয়া বলল, we want justice, we want justice। মোমবাতি জ্বলল, মিছিল হলো, ঘন্টা খানেক বাজার করো, তারপর নোটে গাছটির মুড়ল। আমি লড়ে লড়ে ক্লান্ত হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি আমার আর কোথাও যাওয়ার নেই। এই লড়াইতে আমি হেরে গেলাম রে মা, হেরে গেলাম। আমায় ক্ষমা করে, কিন্তু তুমি, তোমরা, তোমাদের নেতা, তোমরা জিতে গেলে। একটা মাটির মেয়ের আকাশ ছোঁয়ার গল্প, স্বপ্ন মিশে গেল মাটিতে। আমাদের ইচ্ছেরা এভাবেই উড়ে যায়, ছাইগুলো উড়ে যায়, উড়ে যায় দূরে। ঘৃণা নিও, हजारों ख्वाहिशें ऐसी कि हर
फिर भी कम निकले हजारों ख्वाहिशें ऐसी। কি কি হলোটা কি? কেন কেন বিরক্ত করছেন? আমি তো বলেইছি আমি কোনো ইন্টারভিউ দেব না। কেন আমাকে বিরক্ত করছেন? কেন? আমার ভালো লাগছে না। মামনি ঘুমিয়ে পড়েছিলে? এই কদিনে গলাটাও ভুলে গেছো? ফোনটা রেখে দিই। আমার হ্যালুসিনেশন নেই। আয় 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 আয়। ও বাবুনি, আমি বেঁচে পড়তে আছি, তুমি হ্যালুসিনেট করছো না। আমি বিদেশে আছি, চাকরি করছি, এখানকার ভাষাটাও শিখে ফেলেছি। দেখো, নিহাও মৃণাল, নিহাও। তোমাকেও শিখিয়ে দেবো, কেমন? তুমি হাঁ করে তাকিয়ে আছো কি? কিছু তো বলো। প্ল্যানটা মামু, এইসব ঝামেলা হচ্ছে বলে গুরুর শরণাপন্ন হয়েছিলাম। আগে থেকে সব ঠিক করে রেখেছিল মামু। মামুর বন্ধু ফার্ম হচ্ছে সিঙ্গাপুরে। আমি টেলি ইন্টারভিউটা দিয়ে রেখেছিলাম। ও মামনি, ভাবো তুমি, কমিউনিস্ট মামুর বিলিয়নিয়ার বন্ধু। তো তৎকাল পাসপোর্ট ভিসা করেছিলাম একদম ঝড়ের বেগে। তোমাকে জানাবো ভেবেছিলাম, কিন্তু তুমি তো আবার বিদেশের নাম শুনলেই একেবারে। ভেবেছিলাম টিকিটটা হয়ে গেলে তোমাকে জানাবো, কিন্তু সেই সুযোগই তো হলো না। ওরা কদিন ধরে আমাকে হুমকি দিচ্ছিল, বলছিল তোকে তুলবো। মানে সেদিন যখন ওই ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলটা চারপাশ থেকে বাইকগুলো ঘিরে ধরেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। মামুনি তুলেই ফোনটাকে মামুকে ফোন করেছিলাম, কিন্তু পেলাম না। তারপর তোমার সঙ্গে ফোন হওয়ার পর মামু নিজেই অন্য কোন একটা নাম্বার থেকে ফোন করে কথা বললো। সব আগে থেকে ঠিক করা ছিল, গাড়ি রেডি ছিল, একদম সোজা কলকাতায় ভোরের ফ্লাইট ধরে সোজা সিঙ্গাপুর। এখন আমি মামুর প্রিয় দেশে। এখানকার প্রাচীর পেরিয়ে কোনো এমএলএর বাবাও আমাকে ধরতে পারবে না। লাল ফৌজ দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলবি না তুই? আমি যে ভেতরে শেষ। মামনি ফোনটা আমি ভেঙে ফেলেছিলাম। আমি তো জানতাম ওরা আমাকে ট্র্যাক করবে। ওরা আমাকে একেবারে পাগল কুকুরের মতো গোটা দেশে খুঁজে বেড়াচ্ছিল। জানো, শুনেছি ফোন ট্যাগ করাটা ওদের কাছে কোনো বিষয়ই নেই। তোমার, মামুর, জেঠুর সবার ফোন। তাই এক মাস সমস্ত যোগাযোগ বন্ধ রেখেছিলাম। তারপর অনেক টেকনোলজি ইউজ করে মামুর সাথে। সেই জন্যই হতভাগা স্মরণ সেদিন কি অদ্ভুত একটা নাম্বার থেকে ফোন করে বলল, দিদিভাই কাঁদিস না, দুর্গা আছে ঠিক আমাদের মধ্যে একদিন। হতভাগা
আমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছে। তোমরা এইভাবে আমাকে মামনি মামনি মামু বলেছিল সবটা জানাবে, এটা কিন্তু মামুর দায়িত্ব ছিল। 1 মাস পরে তোমাকে ছাড়তো তোর মামু। তোর মামু তো নিজেই আমাদের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে চলে গেছে ছত্তিশগড়ের জঙ্গলে, কি না সেখানকার আদিবাসী বাচ্চাদের ইংরাজি শেখানো। সত্যি মামু ভাই একটা পেয়েছো বটে। হতভাগা আজকে সকালে আমাকে ফোন করে বললো, দিদি ভাই কেসটা থেকে তুমি সরে এলে। কেস একটা মিথ্যে কেস। শরৎ কি করে এটা? আমি যে অপরাধী হয়ে গেলাম। বিন্দুকে মনে করেন মামনি? বিন্দুবাসিনী সামন্ত, 2021, নোয়াপাড়া, যার বিয়ের 4 দিনের মাথায় পোড়া লাশ পাওয়া গেছিল নদীর ধারে। সুইসাইড ছাড়া কোনো কেস ধোপেই। পিয়ালি সাহা, 2019, আমাদের কলেজ হস্টেলের ছাদ থেকেই সুইসাইড। নিরুপমা, হৈমন্তী, এমনকি 5 বছরের মেরি বারান্তি, সব তোমার ওই এমএলএর এলাকা থেকে। কারা করছে বলো তো? হ্যাঁ, তোমার মেয়ের নামটাও যদি ওই লিস্টে জুড়ে যেত তাহলে হয়তো তোমার এই অপরাধ বোধটা। মামু সেই জন্যই চেয়েছিল এই কেসটা চলুক। একটা মিথ্যে দিয়ে যদি এতগুলো ভয়ঙ্কর সত্যির ওপর থেকে পর্দাটা সরানো যায়। জানি না, আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কোনোদিনও। তাহলে ধরে নিও এই ফোনটা মিথ্যে, তোমার হ্যালুসিনেশন। আর ওই ব্যাটের মধ্যে পাওয়া পোড়া সালোয়ার, চুল, ওগুলোই সত্যি। ওদের বারবার জিতে যাওয়াটাই সত্যি। খুব পেকেছিস না? কানটা একেবারে ধরে মলে দেব। বলবে? তাহলে মেইলটা খোলো। কি আছে? আরে খোলোই না, তোমার কন্যার পত্র আছে। টিকিট 2 মাস পরে যাত্রা, ভিসা অ্যাপ্লাই করে দিও। আর হ্যাঁ শোনো, এখানকার ভাষা না শিখলে কিন্তু এখানে এন্ট্রি নেই, এমনকি মেয়ের কাছেও না। তাই আজ থেকেই তোমার ট্রেনিং শুরু। ওয়াইনি মা, ওয়াইনি মা। মানে আমি তোমায় ভালোবাসি মা, খুব ভালোবাসি। ওয়াইনি মা, আমি তোমাকে ভালোবাসি মা, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি মা। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুর
মিছিলের সেই মুখ যাকে খুঁজে বেলা গেল, কিন্তু হয়তো খুঁজে পাওয়া গেল। It's an ambiguity, and I mean both Mrinal and Jolundi, the character and the artist. যতবার আমরা তোমায় মঞ্চে দেখেছি, শব্দটা খুব ক্লিশে হয়ে গেছে, বাট স্টিল ইটস আওয়ার ওন। ইটস অ্যান ইন্সপিরেশন, অনুপ্রেরণা। আমাদের সকলের থেকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। প্রিয়ঙ্কদা কোথায় পেরিয়ে গেল নাকি? এসো, আমাদের এই নাটকের পরিচালক প্রিয়ঙ্কদা, আমি তার হাতে মাইক্রোফোন তুলে দেবো।